আমাদের নিজস্ব ছায়াপথ সৃষ্টি হয়, তখন সেই ছায়াপথ অন্যান্য ক্ষুদ্র ছায়াপথ এবং গ্যাসের প্রভাব ছাড়িয়ে নিজেকে প্রকাশ করে। পাঁচশো কোটি বছর আগে গ্যাসের মেঘাচ্ছন্ন আবরণ এবং ধূলিকণার ভিতরে ছায়াপথে ঘটে একটি বিশেষ ঘটনা। সৃষ্টি হয় আমাদের সূর্য। কেবল সূর্য নয়, অন্য তারার মতোই নক্ষত্রমণ্ডলের একটি শক্তিশালী বা গুচ্ছ সমন্বয়ে সূর্য সৃষ্টি হয়। সূর্যের সমন্বিত গুচ্ছের উজ্জ্বলতম ক্ষুদ্র নক্ষত্রগুলো মেঘের মধ্যে সৃষ্টির পরপরই আলোকিত ও উত্তপ্ত হয়ে ওঠে। আমরা দ্রুত এগিয়ে গেলে দেখব এসব উজ্জ্বল নক্ষত্র আলোর তীব্রতায় মেঘ সরিয়ে নিজেরাই জ্বলতে থাকে। উজ্জ্বল নক্ষত্রগুলো ব্যাপক আর উত্তপ্ত বলে সেগুলো অত্যন্ত জ্বলজ্বলে। ভর নির্ভর করে কি পরিমাণ বস্তু সেখানে রয়েছে। উজ্জ্বলতম বৃহৎ নক্ষত্রগুলো নীল বর্ণের, ক্ষুদ্র নক্ষত্রটি লাল, মাঝখানে আছে আমাদের সূর্যের মতো হলুদ নক্ষত্র রাজি। এবারে নক্ষত্রের শক্তির কথা বলি। একটু অপেক্ষা করো, আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। ঠিক আছে, তোমার চোখ অন্ধকারে অভ্যস্ত হওয়ার জন্য আমরা অপেক্ষা করব। ও, তো চাই না। এখানে এত অন্ধকার কেন? কারণ আমরা শহরের উজ্জ্বল আলো থেকে পার্কের অন্ধকারে প্রবেশ করছি। তোমার চোখের পিপলস এখন ধীরে ধীরে খুলছে যাতে আরো আলো আসতে পারে। শুধু অপেক্ষা করো, শীঘ্রই যথেষ্ট। এই কারণেই প্যাঁচার চোখ বড়, তারা রাতে দেখতে পায়। হ্যাঁ, পিপলস যত বড় তত বেশি আলো প্রবেশ করবে এবং সে কারণে তারা রাতে শিকার করতে পারে। আমরা যে টেলিস্কোপগুলো দেখবো সেগুলো একইভাবে কাজ করে। আয়না বা লেন্স যত বড় হবে টেলিস্কোপে তত বেশি আলো প্রবেশ করবে। গত বছর তাদের কাছে একটি টেলিস্কোপ ছিল যা যথেষ্ট বড়। আমি এর মাধ্যমে ছায়াপথ দেখতে পেয়েছি। এটি সত্যিই চমৎকার ছিল। হাই বন্ধুরা, আমি খুব খুশি যে তোমরা আসতে পেরেছো। আমি তোমাদেরই খুঁজছি। আপনি কি এবছর আপনার বড় টেলিস্কোপটি এনেছেন? হ্যাঁ, আমি এনেছি। সত্যি এনেছেন? ব্যাপারটা বিশাল, এবং এটা নিশ্চয়ই দেখতে আমাদের স্কুলে বিজ্ঞান ক্লাসরুমের টেলিস্কোপের মতো না, যার আইপিসটি পিছনে রয়েছে। আপনারটা কোথায়? এটি উপরে রয়েছে, তাই এটি দেখার জন্য আমাদের মইয়ের প্রয়োজন। এটি একটি প্রতিফলিত টেলিস্কোপ, যার অর্থ হলো আলোটি টেলিস্কোপের পেছনে একটি আয়নায় জড়ো হয় এবং টেলিস্কোপের সামনের দিকে প্রতিফলিত হয়, যেখানে এটি অন্য একটি আয়নায় পড়ে এবং আলোটি আবার আইপিসে প্রতিফলিত হয়। তোমার শিক্ষকের কাছে যে টেলিস্কোপ আছে তাকে প্রতিসারক বলা হয়, যা আলো সংগ্রহ করতে এবং ফোকাস করতে আয়নার পরিবর্তে লেন্স ব্যবহার করে। কোনটি ভালো, প্রতিফলক না প্রতিসারক? এটি নির্ভর করে তুমি তোমার টেলিস্কোপ দিয়ে কি পর্যবেক্ষণ করতে চাও তার উপর। কিন্তু সাধারণ নিয়ম হলো আয়না বা লেন্স যত বড় হবে টেলিস্কোপ তত বেশি আলো সংগ্রহ করবে। তুমি যে বস্তু দিকে তাকাচ্ছ তা তত বেশি উজ্জ্বল এবং সমাধান হবে। সমাধান? একটি বস্তুর সমাধান করার মানে হলো যে তুমি তার বিস্তারিত দেখতে পারো। তুমি যখন আমাদের স্কুল থেকে টেলিস্কোপের মাধ্যমে তাকাও তখন তুমি বৃহস্পতি দেখতে পারো এবং এর 4টি চাঁদ। কিন্তু তুমি যখন এই টেলিস্কোপের মাধ্যমে তাকাবে তখন তুমি বৃহস্পতিতে মেঘের দলও দেখতে পাবে, বা রেজলিউশন ভালো দেখাবে, তাই না? ঠিক, তোমার স্মৃতিশক্তি অনেক ভালো। আমি কিভাবে ভুলতে পারি? আমি সব সময় প্রথমবার শনির বলয় দেখার কথা মনে রাখবো এবং সেই নক্ষত্রের প্যাঁচানো বাহুগুলি আমি দেখেছি। আমি কি আপনার টেলিস্কোপ দিয়ে দেখতে পারি? অবশ্যই, এই জন্য এটা আমি এখানে এনেছি। ওয়াও, এটা কি সত্যিই বৃহস্পতি? ওই তারাগুলো কি দুপাশে সারিবদ্ধ?
সেগুলি হলো 4টি গ্যালিলিয়ান চাঁদ: আইও, ক্যালিস্টো, ইউরোপা এবং গ্যানিমিড। তাদের গ্যালিলিয়ান চাঁদ বলা হয় কেন? গ্যালিলিও নামে একজন ইতালীয় গণিতবিদই প্রথম মানুষ যিনি 1610 সালে টেলিস্কোপ দিয়ে তাদের দেখেছিলেন। প্রকৃতপক্ষে এটি বিশ্বাস করা এটা হয় যে স্টুডেন্টের জন্য গ্যালিলিও ফ্রি করে প্রথম দেওয়া দরকার আছে। নবমণ্ডল দেখার জন্য একটি টেলিস্কোপ ব্যবহার করেছিলেন। হ্যাঁ, সেটা তিনি সারা প্রথম সারা রাত পর্যবেক্ষণে রেকর্ড করেছিলেন। গ্যালিলিও কি টেলিস্কোপ আবিষ্কার করেন? না, আপনি কি সেই ডাচ লোকটির গল্প বলতে পারেন? নিশ্চয়ই, তবে তার আগে তোমাদের বলি টেলিস্কোপ আগে কেমন ছিল। টেলিস্কোপ আবিষ্কারের আগে সবাই বিশ্বাস করত পৃথিবী মহাবিশ্বের কেন্দ্রে এবং সূর্য, চাঁদ ও গ্রহ তার চারদিকে প্রদক্ষিণ করে। তারপর 1543 নিকোলাস কোপার্নিকাস একটি ভিন্ন ধারণার প্রস্তাব করেছিলেন যে পৃথিবী সূর্যের কেন্দ্রবিন্দু নয়। এটি একটি প্রাথমিক ধারণা ছিল, কিন্তু এটি প্রমাণ করার মতো তার কাছে কিছু ছিল না। প্রায় 1608 সালে হ্যান্স লিপার্সে নামে একজন ডাচ ব্যক্তি দুটি ছোট কাঁচের টুকরো নেন এবং এগুলি টিউবে বসিয়ে একটি ছোট দূরবীন তৈরি করে। কয়েক মাস পর গ্যালিলিও এটির উপর ভিত্তি করে নিজেরটা তৈরি করে। 1610 সালের জানুয়ারিতে একটি পরিষ্কার সন্ধ্যায় তিনি এটিকে বৃহস্পতির দিকে তাক করেছিলেন। টেলিস্কোপের অতি সংকীর্ণ ক্ষেত্রটি দ্বারা বৃহস্পতিকে খুঁজে পেতে কষ্ট হচ্ছিল, কিন্তু যখন তিনি পারলেন তিনি দেখতে পেলেন গ্রহের পাশে 3টি তারা, একটি ডানে এবং আরো 2টি বামে। তিনি কয়েক রাত ধরে আলোর এই বিন্দুগুলি দেখেছেন। তারা কিভাবে তাদের অবস্থান পরিবর্তন করেছে তা উল্লেখ করেছেন। তিনি নির্ধারণ করেছিলেন যে চাঁদ বৃহস্পতিকে প্রদক্ষিণ করছিল। এটিই প্রথম পর্যবেক্ষণমূলক প্রমাণ যে নবমণ্ডল ভিন্নভাবে কাজ করে। অনেক মানুষ এটা নিয়ে ভাবতে শুরু করে। কোপার্নিকাসের তত্ত্ব যে পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করছে তা অবশেষে গ্যালিলিও প্রমাণ করল। এবং তিনি বৃহস্পতির চাঁদের চেয়েও বেশি কিছু দেখেছিলেন। তার টেলিস্কোপটি তার জন্য যথেষ্ট পরিষ্কার করেছিল যে চাঁদে পাহাড় রয়েছে, সূর্যের উপর দাগ রয়েছে এবং শুক্র আমাদের চাঁদের মতো পর্যায়ক্রমে চলে। তিনি আরো দেখলেন যে মিল্কি ওয়ে হাজার হাজার তারা দিয়ে তৈরি। এখন তুমি কি শনির দিকে তাকাতে চাও? হ্যাঁ, চাই। ঠিক আছে, আমাকে 1 মিনিট সময় দাও। ঠিক আছে, এখন দেখো। ওয়াও, এটা কি আমরা বাস্তব? জানা এটাই বাস্তব। গ্যালিলিও কি তার টেলিস্কোপ দিয়ে শনিকে দেখেছিলেন? হ্যাঁ, তবে তিনি কেবলমাত্র একটি আয়তাকার বিন্দু দেখেছিলেন, কারণ তার টেলিস্কোপে রিংগুলি দেখার বিশ্লেষণ ক্ষমতার অভাব ছিল। তিনি এটিকে কান সহ একটি গ্রহ হিসেবে বর্ণনা করেছিলেন। ডাচ জ্যোতির্বিজ্ঞানী ক্রিশ্চিয়ান হাইজেন্স একটি 23 ফুট লম্বা প্রতিসারক দূরবীন ব্যবহার করে শনিকে একটি রিংযুক্ত গ্রহ হিসেবে দেখেছেন এবং একটি বৃহত্তম চাঁদ টাইটান আবিষ্কার করেছিলেন। ওই টেলিস্কোপ কি এটার চেয়েও বড় ছিল? ওটি কিছুটা বড় ছিল, কিন্তু লেন্সের ছিদ্র গ্রহ ধ্বংস হয়ে হিলিয়াম উৎপন্ন করে এবং প্রচুর পরিমাণে শক্তি নির্গত হয়। এটি এক ধরনের মিশ্রণ, এজন্য নক্ষত্র উজ্জ্বল দেখায়। মিশ্রণের ফলে গ্যাসের বাইরের চাপ এবং ভেতরে অভিকর্ষ টানের মধ্যকার ভারসাম্যে নক্ষত্র সৃষ্টি। নক্ষত্র কিন্তু অন্য অনেক নক্ষত্রের মতো সূর্য আলো ঘূর্ণায়মান প্রবাহ যে বিশাল চৌম্বকীয় ক্ষেত্র তা এই রেখাগুলো দিয়ে দেখানো হয়েছে। চৌম্বকীয় ক্ষেত্র রেখাগুলো একত্রিত হলে সানস্পট বা সূর্যদাগ সৃষ্টি হয়। কিছু কিছু সূর্যদাগ পৃথিবীর চেয়ে বড়। সূর্য থেকে গতিশীল হাওয়া এসে চৌম্বকীয় ক্ষেত্রকে ঘন্টায় 10 লক্ষ মাইল বেগে উড়িয়ে নিয়ে যায়। মনে রাখবেন,
10 লক্ষ মাইল প্রতি ঘন্টায়। সূর্যের চৌম্বকীয় বিস্ফোরণে প্রচন্ড ঝোড়ো হাওয়া হতে পারে এবং বিপজ্জনক বিকিরণ সৃষ্টি হতে পারে। অন্য ছায়াপথের পৃথক নক্ষত্রগুলি দেখার জন্য সমাধান করার ক্ষমতা ছিল না। তারা ভেবেছিল এগুলি আলোর প্যাচ, যাকে তারা বলেছে সর্পিল নীহারিকা, যা এই বিশাল চাকতির অংশ। কারণ তখনকার টেলিস্কোপ 100 ইঞ্চি টেলিস্কোপ পর্যন্ত একটি শীর্ষ মাউন্ট উইলসন তৈরি করা হয়নি। এডুইন হাবল নামে একজন জ্যোতির্বিজ্ঞানী এই টেলিস্কোপটি ব্যবহার করে একটি বিশেষ ধরনের নক্ষত্র দেখে, যাকে সার্কিট ভেরিয়েবল বলা হয়, এবং শুধুমাত্র তা নির্ধারণ করতে সক্ষম হননি যে সর্পিল নীহারিকাগুলি পৃথক ছায়াপথে ছিল, যেগুলিকে তিনি আয়ারল্যান্ড মহাবিশ্ব বলে ডাকতেন, কিন্তু তারা অত্যন্ত দূরে ছিল। এখানে দেখো, এটি আমাদের নিকটতম প্রধান ছায়াপথ। একে অ্যান্ড্রোমিডা গ্যালাক্সি বলা হয়। হাবলও কি নির্ধারণ করেনি যে মহাবিশ্ব প্রসারিত হচ্ছে? হ্যাঁ, সে করেছে। 1960-এর দশকে মহাজাগতিক পটভূমির বিকিরণে যে সম্প্রসারণ তিনি পর্যবেক্ষণ করেছিলেন, তার এই ধারণাটি নিশ্চিত করেছে যে মহাবিশ্ব একটি বিগ ব্যাঙে তৈরি হয়েছিল। তাই কি ওরা এর নাম হাবল স্পেস টেলিস্কোপ দিয়েছিল? ঠিক, নাসা যখন হাবল স্পেস টেলিস্কোপ চালু করেছিল, তখন তারা নিশ্চিত হয়েছিল যে টেলিস্কোপটি সেই দিনের ভূমিভিত্তিক টেলিস্কোপ দ্বারা অদেখা মহাবিশ্বকে উদ্ঘাটন করবে। দেখো কিভাবে তারাগুলো মিটমিট করে। আমাদের বায়ুমণ্ডল এটি ঘটায়, এবং তুমি যত বড় টেলিস্কোপ তৈরি করো না কেন, একটি টেলিস্কোপ যা দেখতে পারে তার সীমিত কারণ হলো এটি এবং মহাকাশের মধ্যবর্তী বায়ু। তাই যখন তারা মহাকাশে একটি টেলিস্কোপ স্থাপন করেছিল, তখন জ্যোতির্বিজ্ঞানীরা জানত যে বিস্ময়কর কিছু। হাবল স্পেস টেলিস্কোপ নক্ষত্র ও গ্রহের গঠন প্রকাশ করেছে। এটা আমাদের দেখিয়েছে যে মহাবিশ্ব গতিশীল এবং স্থবির নয়, কিন্তু এটি আসলে আমাদের যা দেখিয়েছে তা হলো শুরুর দিকের মহাবিশ্ব। আজ আমরা যে মহাবিশ্বে বাস করছি তার চেয়ে আলাদা ছিল। আপনি কি বলতে চাচ্ছেন? শুরু দিকের মহাবিশ্ব সব এক নয় কি? আমরা কিভাবে শুরু দিকের মহাবিশ্ব দেখতে পারি? ভালো প্রশ্ন। ওখানে তারকাটা দেখেছ? এটি ভেগা, প্রায় 26 আলোকবর্ষ দূরে। তার মানে এই তারা যে আলো তৈরি করে তা আমাদের কাছে পৌঁছতে আলোর গতিতে 26 বছর সময় নেয়। তাই আমরা এটিকে 26 বছর আগের মতোই দেখি। এখন যে নক্ষত্রটি আছে তার নাম ডেনেব, এবং এটি 3600 আলোকবর্ষ দূরে। তাই এটি দেখা গিয়েছিল 3600 আলোকবর্ষ আগে, তাই না? এটাই ঠিক। আর অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি থেকে আসা আলোর বয়স কত? 2 মিলিয়ন বছরেরও বেশি। তাই টেলিস্কোপ শুধুমাত্র দেখার যন্ত্র নয়, এটাকে সময়ের যন্ত্র হিসেবেও ব্যবহার করা যেতে পারে। এবং হাবল 13.5 মিলিয়ন বছরেরও বেশি সময় ফিরে দেখেছিল, যখন এটি আল্ট্রা ডিপ ফিল্ড নামক একটি ছবি তুলেছিল। এই ছবিটি আজকে আমরা যেভাবে বাস করি তার থেকে একটি অনেক আলাদা মহাবিশ্ব প্রকাশ করেছে। এটি দেখা যায় যে ছোট ছোট নক্ষত্রগুলির সংঘর্ষ এবং মিশে গিয়ে বৃহত্তর নক্ষত্রের তৈরি, যার ফলে নক্ষত্রগুলি আজ আমাদের ঘিরে রয়েছে।
যেহেতু আমাদের মহাকাশে টেলিস্কোপ রয়েছে, জ্যোতির্বিজ্ঞানীদের আর পৃথিবীতে টেলিস্কোপের দরকার নেই, তাই না? হতে পারত যদি তারা অভিযোজিত একটি প্রক্রিয়া তৈরি না করত। জ্যোতির্বিজ্ঞানী এবং প্রকৌশলীরা এখন রিয়েল টাইমে বায়ুমণ্ডলের বিকৃতির কারণ পরিমাপ করতে পারে এবং কোনো বস্তু থেকে আলো টেলিস্কোপের ফোকাল প্লেনে পৌঁছানোর আগে তাদের বাদ দিতে পারে। এই প্রযুক্তির কারণে বিশ্বজুড়ে কাজ করে এমন বড় অ্যাপারচার টেলিস্কোপগুলি এখন হাবল স্পেস টেলিস্কোপের রেজলিউশনকে প্রতিযোগিতা করতে পারে। এমনকি বৃহত্তর ভূমিভিত্তিক টেলিস্কোপ, যা ফুটবল মাঠের সমান, আগামী 10 বছরে নির্মাণের পরিকল্পনা করা হয়েছে এবং সময়ের মধ্যে আরো তুমি কি মনে করো তারা কি দেখবে? আমি নিশ্চিত নই, কিন্তু আমি সেই টেলিস্কোপ ব্যবহারকারী প্রথম জ্যোতির্বিজ্ঞানী হতে চাই। আশা করি পারবে। জ্যোতির্বিদ্যা ধাঁধা এবং অমীমাংসিত রহস্যে ভরা। সাম্প্রতিক এই আবিষ্কার মহাবিশ্বে তার সম্প্রসারণকে ত্বরান্বিত করছে। এটি কি বয়ে আনবে তা প্রচুর পর্যবেক্ষণের প্রয়োজন। তবে যেটি আমাকে সবচেয়ে বেশি আন্দোলিত করে তা হলো আমরা অন্যান্য নক্ষত্রের চারপাশে পৃথিবীর মতো অন্যান্য